আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সকালের। বিশ্ব ভূ রাজনীতিতে মুসলিম মোড়লদের ব্যর্থতা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাচ্ছি। আপনারা হয়তো যারা সময়ের সাথে মিশে আছেন বা সময়ের সাথে তাল মিলিয়ে চলছেন, খেয়াল রাখছেন, চারিদিকে বোঝার চেষ্টা করছেন ভূ রাজনীতিতে বিশ্বের দরবারে কোন সাইড নিয়ে বিশ্ব রাজনীতির খেলা চলছে। আপনি একটু খেয়াল করলেই দেখবেন আমাদের দক্ষিণ এশিয়ার অঞ্চল, মধ্যপ্রাচ্য, রাশিয়াও আমাদের এই অঞ্চলেরই বলা চলে। এই অঞ্চলটা নিয়ে খুব বড় সড়ো সাউথ এশিয়ার অঞ্চলের কিছু এলাকা অর্থাৎ মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোই বর্তমানে বড় ধরনের অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে। এই অস্থিরতার মূল টার্গেট প্রথমটি ভেঙে দেওয়া হয় ওআইসিকে খুব সাইলেন্টলি, কৌশলে মুসলমানদের অভ্যন্তরীণভাবে এমনভাবে মানসিক বিপর্যয় এনে বা মানসিকভাবে দুর্বল করে একে অপরের প্রতি ঘৃণা, ক্রোধ বা অনীহার সৃষ্টি করে দিয়ে নিজেদের যে বড় ধরনের একটি ভাঙন সৃষ্টি করে ওআইসি কার্যত একেবারেই ধ্বংস হয়ে গেছে। বর্তমানে কে চেয়ারম্যান, এখন ওআইসির হেড অফিস কোথায়, এদের কোনো কার্যক্রম, মিটিং বা কোনো উচ্চ বাচ্য সারা শব্দ একেবারেই কিচ্ছু নেই। এর ভিতরেই পাকিস্তানকে ভারতের মুখোমুখি এক ঘা মারিয়ে দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে খুব কৌশলে। যে রাশিয়া আফগানিস্তানে একসময় দাপটের সাথে ছিল, সেখান থেকে বিতাড়িত হয়েছিল, ভূকৌশলে আবার রাশিয়া আফগানের সাথে এসে সেখানে হাত মিলিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সবচেয়ে বড় জায়গাটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে সময়টা প্রথমটা, ইমরান খান কিন্তু সেই রাশিয়াতে গিয়ে বসেছিল সেই সময়। তারপরে ইমরান খান দেশে এসে গৃহবন্দী হলেন। খুব কৌশলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথেই আবার রাশিয়াকে সেই আফগানিস্তানের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে দেখা গেল এবং তার কয়েক মাস, মাত্র 1-1.5 মাস পরেই সেই আফগানিস্তান চিরশত্রু ভারতে এসে তাদের সাথে আবার কুলাকুলি হাত মিলিয়ে গিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। মাত্র 2 মাস হলো পাকিস্তান সৌদির সাথে যে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছিল, আমেরিকা সেখানেও একেবারে নীরবতার পর্যায়ে নিয়ে এসেছে। হুট করে সিরিয়াকে, যে সিরিয়া ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল ইসলামী স্টেট গঠন করবার জন্য বারাক ওবামা, সেখান থেকে আমেরিকা তার পররাষ্ট্রনীতি ওই খেলে আসছে ওইভাবেই। হুট করে যে সারার মাথার মূল্য ছিল 10 কোটি টাকা, সেই সারাকে দিয়েই সিরিয়ায় আন্দোলন ঘটিল, সিরিয়ার রাষ্ট্রপ্রধান হলো এবং কি সিরিয়ার সেই সারাকে আমেরিকা শুধু বৈধতাই দিল না, ইসরায়েলের মাটিতে বসে সারাকে তার পরম বন্ধু হিসাবে ঘোষণা দিল এবং তার পরে পরেই তাকে আমেরিকাতে ডেকে নিয়ে এক রাজকীয় সম্বর্ধনা দিয়ে তাকে এমনভাবে রাজনীতির বিশ্ব দরবারে তুলে ধরল আমেরিকা, তা আমেরিকার পরম বন্ধু। এই বন্ধুত্বের পিছনে কারণ কি? কারণ একটাই, ইসরায়েলকে প্রতিষ্ঠিত করা এবং সারাকে দিয়ে ইসরায়েলের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠতার ভিতরে নিয়ে আসা, যেন ইসরায়েলি কোনো ধরনের আক্রমণ হলে বা আঘাতপ্রাপ্ত হলে সিরিয়ার ভূমি ব্যবহার করে ইরান বলেন, তুরস্ক বলেন বা যে কোনো মধ্যপ্রাচ্যের যে কোনো শক্তিশালী, মিশর বলেন, কাতার বলেন, রাষ্ট্রের উপরে অনায়াসে আঘাত হানা যায়। এই যে গ্লোবাল পলিটিক্স, ভূ রাজনীতির যে বড় ধরনের মুসলমানরা বিপর্যয়ের ভিতরে পড়ছে নিজেরাই, হয় ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে। অনিচ্ছাকৃত কেন বলছি? গত সপ্তাহে যদি আপনি লক্ষ্য করেন, সৌদির প্রিন্স যখন আমেরিকাতে গেল, তাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে, শুধু সম্বর্ধনা নেওয়া নয়, ট্রাম্পের সাথে যখন
ক্যামেরার সামনে বসেছে, আমি একটি অসহায়ত্বের দিক লক্ষ্য করেছি। সেটা হলো সৌদির যুবরাজ ট্রাম্পের সামনে বসে হাত কচলাচ্ছিলেন। হাত কচলাচ্ছিলেন মানে এই, তাকে বড় ধরনের এমন ধরনের হানি ট্র্যাপে ফেলা হয়েছে, অর্থাৎ তার রাতে যেখানে শুতে দেওয়া হয়েছিল সেই শোবার ঘরে। এগুলো চলে, এগুলো কোনো রাষ্ট্রনায়ককে কবজায় আনতে, দুর্বল করতে হানি ট্র্যাপ বড় ধরনের একটি সাবজেক্ট। বিশ্বে চলছে এগুলো এখন, এবং সৌদিরা তো এই ধরনেরই লালাতো, অর্থের অভাব নাই, তারা মদ মেয়ে পেলেও মদ হয়ে যায়, দেশও বিক্রি করে দিতে পারে। এই পর্যায়ে সৌদির সব যুবরাজ, শুধু এই ছেলে প্রিন্স একা নয়, হাত কচলাচ্ছিলেন। এবং তিনি যখন যাই বলুক না কেন যে এটা আবেগ নয়, আমি বাস্তবে পরিণত করব, এর পিছনে আপনারা যদি লক্ষ্য করেন ভালো করে যে ট্রাম্প মানে ক্ষিপ্ত, কতটা নিজের উপরে কনফিডেন্স নিয়ে ওখানে বসে আছে, অর্থাৎ তার আগেই যুবরাজকে এমনভাবে দুর্বল করে ফেলা হয়েছে, এমনভাবে তার উপরে মানসিক টর্চার করা হয়েছে যে ট্রাম্পের যা ইচ্ছা যুবরাজ মুহূর্তে সেটাই বলতে রাজি, সেটাই করতে রাজি। এবং যার ফলে বড় সবচেয়ে বিগ একটি অ্যামাউন্ট সৌদি আরব আমেরিকাতে ইনভেস্ট করবে। চিন্তা করা যায়, নিজের দেশে মধ্যপ্রাচ্যের প্রচুর মুসলিম দেশের লোক, অসহায় গরিব মুসলিম দেশের লোক সৌদিতে কাজ পাচ্ছে না, তারা মসজিদে শুয়ে থাকছে, জেলে আছে, কেউ দেশের থেকে যার দেশের থেকে টাকা পয়সা নিয়ে খাচ্ছে, সময় কাটাচ্ছে, অনেক টাকা খরচ করে গেছে। সেই দেশে যখন চিন্তা করা উচিত ছিল মুসলমানদের কর্মসংস্থান করা, মুসলিমদেরকে বিশ্বের দরবারে মানুষ হিসাবে, রাষ্ট্রীয় যার দেশের নাগরিক হিসাবে সম্মানের সাথে একটি অবস্থান তৈরি করে দেওয়ার বড় দায়িত্ব ছিল যেখানে সৌদির। সেখানে তাদের কোনো চিন্তা ভাবনা নেই বা ভাবে না। তারা আমেরিকাতে গিয়ে তারা তাদের অর্থ ইনভেস্ট করবে, অর্থাৎ আমেরিকাতে তারা মিল, ফ্যাক্টরি, কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে। সেখানে তাদের দেশের মানুষের জন্য, শ্রমের জন্য, কাজের ক্ষেত্র তৈরি করতে জন্য মুসলমানদের টাকা ব্যয়িত হবে। অথচ মুসলিম রাষ্ট্রগুলোর এই টাকা ব্যয় করা নিয়ে মুসলমানদের কোনো চিন্তা ভাবনা বা ভবিষ্যৎ প্রেক্ষাপট, ভবিষ্যৎ রাজনীতি, মুসলমানদের ভবিষ্যৎ বৈশ্বিক পরিস্থিতি কী হবে এ নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নেই। এমনভাবে নিজেদের ভিতরে বিভেদে জড়িয়ে ফেলেছে বা পড়েছে যে একে অপরের মুখ দেখে তো অভ্যস্ত নাই। মুসলিমরা কোন সময় কার উপরে যেন যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, ঠিক সেম সেই পর্যায়ে নিয়ে চলে এসেছে, অলরেডি শুরু হয়ে গেছে আফগানিস্তান, পাকিস্তান। অথচ হওয়া উচিত ছিল এই দুইটি দেশেরই পরম বন্ধু, চরম বন্ধু, এবং পৃথিবীর উপরে প্রতিবেশী রাষ্ট্রের যে বন্ধুত্বের চরম শিখরে পৌঁছা যায় তার দৃষ্টান্ত হওয়ার কথা ছিল এই মুসলিম রাষ্ট্র দুটোর, কিন্তু না, এখন চরম শত্রুতা। আর তাদের বন্ধুকে, আফগানিস্তানের বন্ধু হলো মুসলিমদের চিরশত্রু, ইসলামের চিরশত্রু, কোরআনের চিরশত্রু সেই ভারত। এবং ভারত আফগানিস্তান হয়ে রাশিয়ার একটি লিঙ্ক, যেটা পাকিস্তান করতে চেয়েছিল যে লিঙ্কটা সৌদির সাথে, সেখানে এখন আর কেউ নেই। এই যে বিধ্বস্ততা, এই যে মুসলমানদের অমানবিক বিকারগ্রস্ততা, এটা কিসের অভাব? দূরদর্শিতার অভাব, নাকি রাজনৈতিক প্ল্যাটফর্মে শক্তিশালী লৌহ মানবের অভাব? সাদ্দামকে হত্যা করা হয়েছে, গাদ্দাফিকে হত্যা করা হয়েছে, একসময়ের লৌহ মানব ইয়াসির আরাফাত, তাকে বিষ প্রয়োগে ধীরে ধীরে হত্যা করা হয়েছে। অর্থাৎ মুসলমানদের ভিতরে একক চিন্তা চেতনার শক্তিশালী কোনো নেতার উদ্ভব হতে দেওয়া হচ্ছে না। যেখানেই হচ্ছে একমাত্র ইরানের এখনও ধর্মীয় নেতা খোমেনি টিকে আছে কৌশলে, কিন্তু সে যাদের কাঁধে ঘাড়ে ভর করে দেশকে একটি শক্তিশালী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে পরিগণিত করার বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, সেখানে তাদেরকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে।
মুসলমানদের নির্বুদ্ধিতা অনেক, এরা নিজেদেরকে ফলাও করে বেশি, এরা হাইলাইটস করে বেশি, যে যেটুকুই করতে চায় চাক না কেন, এদের ভিতরে গোপনীয়তা খুব কম। বুদ্ধিভিত্তিক যে টেকনিক, প্রকৌশলের যে উদ্ভাবন, এটা ওপেন হয়ে যায় নিজেদের, অর্থাৎ মুসলিম সম্প্রদায় একটি লোভী জাতি হিসাবে পরিগণিত হয়েছে। অর্থাৎ ধন সম্পদ, যে রাষ্ট্র, বিধর্মী যে রাষ্ট্রগুলো আছে, যারা ভূ রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে 100-200 বছর পরে কোন দেশ কাদের সাথে কোথায়, এবং তারা কোন দেশে কোন সম্পদ আছে আহরণ করবে, কোন কৌশলে কত বছর পরে ওইখান থেকে ওই ধন সম্পদ তারা লুটতরাজ করবে, এবং সেই পরিস্থিতি তৈরি করতে এখনই কাদের সাথে মিত্রতা, তাদের ঘরে ঢুকে ওর পিছনে লাগিয়ে দেওয়া, অন্তর্দ্বন্দ্বের ভিতরে সুদানের মতো বিধ্বস্ত করে ফেলা যায়, কাদেরকে দিয়ে কি করা যায়, এই পরিকল্পনাগুলো তারা ওইখানে বসেই কলকাঠি নাড়ে। কিন্তু মুসলিমরা ওই কলকাঠির মাথায় ঝুলে থাকে শুধু, কিন্তু কলকাঠির হাত কোথায়, কার হাতে, এইটা তারা অন্বেষণ করতে বড় ব্যর্থতার পরিচয় দেয়। বাংলাদেশের কথা যদি আমি বলি, এমন একটা শক্তির উদ্ভাবন হয়েছে মুসলমানরাই, এমন একটি শক্তিতে উপনীত হয়েছে বিগত 15 বছর, যাদের কলকাঠি ছিল সেই মুসলিমদের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু। যে দেশের মানুষ মুসলমানদেরকে জব করে, যে দেশে আজান নিষিদ্ধ, যে দেশে কুরবানির সাথে সেই মানুষকে, মুসলমানকে কুরবানি দিয়ে জব করে ফেলা হয়েছে, সেই দেশের সহানুভূতিশীল একটি সরকার এই দেশে সেই মুসলমানদের কাঁধে ভর করে প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্বৈরশাসক হয়ে উঠেছিল। এই যে মুসলিমদের ভাবনার জায়গাটার বড় অভাব, তাদেরকে রাজনীতি করতে হবে অর্থ লোভে, ক্ষমতার লোভে, বিভিন্ন লোভে তারা লালাতুর হয়ে পড়ে। নারীর লোভ বলেন বা যে কোনো কিছু দিলেই তারা লোভাতুর একটি জাতির পরিচয় দেয়। এটা শুধু দেশেই না, আন্তর্জাতিক হিসাবেও সাদ্দামকে ধরিয়ে দিয়েছে আর এক মুসলমান বড় একটি অর্থের বিনিময়ে, গাদ্দাফিকে ধরিয়ে দিয়েছে আরেকজন মুসলমান বড় অর্থের বিনিময়ে। অর্থাৎ তারা আমেরিকাতে কোনো কিছু দিলেই তারা যা ইচ্ছে তাই, রাষ্ট্রকে ব্যবহার করতে পারে, জাতিকে ব্যবহার করতে পারে, মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে একটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীককে। সেরকমেরই এদের শাসন করেছে স্বৈরা শাসক হিসাবে। সে একজন মুসলিম ঘরের মেয়ে ছিল, কিন্তু সে বিন্দুমাত্র নিজেকে ক্ষমতায় রাখতে এহেন কোনো কাজ করে নাই যা দেশের, জাতির, মুসলিমদের ক্ষতি না করে। কিন্তু এই যে ভাবনার জায়গাটা, এরা শুধু নিজের স্বার্থে ক্ষমতায় থাকতে ইচ্ছা পোষণ করে, কিন্তু রাষ্ট্র বা জাতিগত হিসাবে এদের যে পৌরাণিক অত্যন্ত শক্তিশালী যোদ্ধা হিসাবে যে জাতি প্রতিষ্ঠিত হয়েছিল, বা ইসলাম কীভাবে প্রতিষ্ঠিত করে বিশ্ব দরবারে ধরে রাখা যায়, এ ধরনের কোনো চিন্তাভাবনার ভিতরে এদের সময় হয় না, ভাবে না। অর্থাৎ এটা ভাবতে গেলে সে যে মারা যাবে, এইটা তার ভিতরে কাজ করে। অর্থাৎ ওই সাংবাদিক খামোশিকে মৃত্যুর জন্য প্রিন্স দায়ী না, ওটা যেমন সাক্ষী দিচ্ছে ট্রাম্প। অর্থাৎ ট্রাম্প এমনভাবে, তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে কীভাবে প্রিন্সকে সে মডিফাই করে ক্যামেরার সামনে উপস্থাপন করেছে, একেবারে জাস্ট একটি পুতুল, একবারে মানে কি বলবো, এটা মানে কি, এটা টয়ের মতো, টয়ের ডলের মতো, খেলনা পুতুলের মতো সে তার নিজের ওই সময়ের যে বডি ল্যাঙ্গুয়েজ বা চেহারা যেটা ভাসিয়ে তুলেছে, এবং ট্রাম্প কতটা দাম্ভিকতার সামনে তাকে ধরে রেখেছে থাবা দিয়ে, অদৃশ্য এক থাবা দিয়ে। আর প্রিন্স বসে হাত কসলাচ্ছে, আর সে আমেরিকার শিখানো বুলি কীভাবে বলে যে সবচেয়ে বড় ধরনের অর্থ সেখানে বিনিয়োগ করে চলে আসছে। এই যে এখন সিরিয়ার কথা একবার বলছিলাম, আবারও সেই প্রসঙ্গে আসতে হলো। সিরিয়ার ভিতরে আমেরিকা ঢুকছে তাকে ঘনিষ্ঠ বন্ধু বানাবার জন্য, রাশিয়া আফগানিস্তানে ঢুকে ভারতের সাথে বন্ধুত্ব জন্য চাপ দিয়ে বন্ধুত্ব করে ফেলেছে, এবং অচিরেই 10 বছর বা অতদিন হয়তো যাবে না, ট্রাম্পের এই মৌসুমেই দেখবেন
ভারতকে যতই তারা মুখে শত্রু বলুক, যাই করুক না কেন, ভারতকে একটি শর্তই জুড়ে দেবে, আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত করে দাও, বড় ধরনের ক্রাইম এখানে তৈরি হবে, খুনো খুনি মুসলিমদের হত্যা করা হবে যখন, ঠিক তখনই আবার মধ্যপ্রাচ্যে সিরিয়ার মাটিতে দাঁড়িয়ে ইরানের উপর খুব দ্রুত বড় ধরনের আক্রমণ যে কোনো মুহূর্তে হতে পারে, যার জন্য সিরিয়ার সারাকে আমেরিকা রেডি করছে, প্রস্তুত করছে, এবং সারাকে সে হিসাবেই কবজি করছে, এবং সৌদি যেন আর কথা বলতে না পারে। সৌদিকে নিয়ে এমনভাবে সম্বর্ধনা করে বিশ্ব দরবারে তাকে দেখিয়েছে, এটা এক ধরনের নোটামি। সৌদির বাদশাহ যেভাবে নিজেকে বিক্রি করে দিয়েছে, এটা এক ধরনের নারী লুপসের মতো, অর্থাৎ সে যে কোনো পুরুষ নয়, পুরুষত্বহীন নপুংসক, বিবেচনাহীন অবিবেচক এবং শক্তিহীন একটি রাষ্ট্রের শক্তিহীন যে রাষ্ট্রপ্রধান, এটারই প্রকাশ। এতে তার অহংকার করার মতো বা গর্ব করার মতো কিছু নেই। সে যে নুজ্জ হয়ে পড়েছে, মাথা নত করেছে, এবং ইসলামকে যে সে অবদমনিত করেছে, অপমান করেছে, এটা চিরচারিত সত্য হয়ে ধরা পড়বে, খুব দ্রুতই সেটা প্রকাশ পাবে। এই যে মুসলিমরা বিশ্ব দরবারে রাজনীতিতে, ভূ রাজনীতিতে, বুদ্ধিভিত্তিক রাজনীতিতে হেরে যাচ্ছে, এটার কারণই হলো নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব, ক্ষমতার লোভ প্রচুর। মুসলমানদের ভিতরে ক্ষমতার লোভ, অর্থের লোভ, ধন সম্পদের লোভ প্রচুর। এই লোভাতুর লোভ থেকে বের হয়ে আসতে পারছে না মুসলিমরা। দিন দিন যেন এটি সচিত্র আরও বেড়েই যাচ্ছে, অহিংস হয়ে পড়ছে, সহিংসতার দিকে ঝুঁকে পড়ছে মুসলিম সম্প্রদায়। আর তার থেকে ফেরানোর যে প্রতিষ্ঠানটি ছিল ওআইসি, সেটা একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে একবারে কফিনে পেরাক মারা হয়ে গেছে। মুসলিম সম্প্রদায়ের, মুসলিম উম্মাহর এখনও যে মোরল আছে, অভিভাবকরা আছে, এটা কারোর ডাক কেউ শোনে না, শোনার মতো কাউকে কেউ সম্মান বোধের চোখে দেখে না। যার যার ক্ষেত্রে সেই নিজেদেরকে এত শক্তিশালী এবং এত ক্ষমতাধর মনে করে, যার কাউরি দৃষ্টিতে তারা মানুষ হিসাবে পরিগণিত করে না। মুসলিম জাতির জন্য ভয়ঙ্কর একটি ধ্বংসস্তূপ বা টর্নেডো বা সুনামি ধেয়ে আসছে, হয়তো 10, 15, 20 বছরের ভিতরে সেটা প্রতীয়মান হয়ে উঠবে যদি মুসলিমরা সজাগ না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।